নেপাল ও শ্রীলঙ্কার পর এবার আগুন জ্বলে উঠেছে ভারতের রাজপথে। শিক্ষার্থী আর তরুণদের আন্দোলনে কেঁপে উঠেছে নয়াদিল্লি থেকে কলকাতা, পুনে থেকে হায়দ্রাবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের মতোই শেখ হাসিনার বাসভবন যেমন করে ঘেরাও করা হয়েছিল সংসদ ভবন, ঠিক একইভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষেও মণিপুর থেকে জেনারেশন জেটের তাণ্ডব শুরু হয়েছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। যেমনটি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা খেপেছিল, ঠিক একইভাবে গণ অভ্যুত্থান তৈরি হতে যাচ্ছে ভারতবর্ষে। যে কোনো সময় নরেন্দ্র মোদীর পদত্যাগ এবং তিনি পালানোর জন্য কি শেখ হাসিনার মতোই হেলিকপ্টার প্রস্তুত রেখেছেন এবং কোন দেশে ল্যান্ড করবেন। সর্বশেষ নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা কি একযোগেই ভারতবর্ষ থেকে পালাচ্ছে হেলিকপ্টারে? বিস্তারিত সর্বশেষ আপডেট রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। নেপাল ও শ্রীলঙ্কার পর এবার আগুন জ্বলে উঠেছে ভারতের রাজপথে। শিক্ষার্থী আর তরুণদের আন্দোলনে কেঁপে উঠেছে নয়াদিল্লি থেকে কলকাতা, পুনে থেকে হায়দ্রাবাদ। একদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে আশ্রয় নিয়েছেন ভারতে, অন্যদিকে নরেন্দ্র মোদী সরকারের গদিতে নেমেছে তীব্র ঝড়। প্রশ্ন উঠছে, ভারতও কি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মতো একই পথে হাঁটছে? তবে কি এবার নরেন্দ্র মোদীকে দেশ ছাড়তে হবে? ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন এক অভূতপূর্ব পরিস্থিতি। পিএইচডি গবেষকরাও ফেলোশিপ বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে লাগাতার অবস্থান করছেন। সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস আর পরীক্ষা বাতিলের ঘটনায় হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমেছে। পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির কারণে হাজারো শিক্ষক চাকরি হারানোর আশঙ্কায় রাস্তায় বিক্ষোভ করছেন। হায়দ্রাবাদ থেকে আলিগড়, জামিয়া থেকে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, সবখানেই স্লোগান একই, শিক্ষা চাই, সমতা চাই, বেকারত্ব বন্ধ চাই। দক্ষিণ এশিয়ার ইতিহাস বলছে ছাত্র আন্দোলন মানেই বড় পরিবর্তনের পূর্বাভাস। বাংলাদেশের ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। নেপালে আন্দোলন রাজতন্ত্র সরিয়েছে। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজপক্ষে আন্দোলনের চাপেই দেশ ছেড়েছেন। আর আজ ভারতের রাজপথে সেই একই দৃশ্য, অসংখ্য তরুণ তরুণী বুক ভরা ক্ষোভ নিয়ে স্লোগান দিচ্ছে সরকারের বিরুদ্ধে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে। কংগ্রেস, বাম ও আঞ্চলিক দলগুলো বলছে মোদীর আমলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, বেকারত্ব ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে বিজেপি বলছে এটা বিরোধীদের ষড়যন্ত্র। কিন্তু প্রতিদিন রাজপথের চিত্র যেন অন্য সত্যিই প্রমাণ করছে। আন্তর্জাতিক গণমাধ্যমও ভারতের এই ছাত্র আন্দোলনকে দক্ষিণ এশিয়ার নতুন স্প্রিং বলে আখ্যা দিচ্ছে। শাহিনবাগ আন্দোলনের মতো এই বিক্ষোভও বিশ্ব দৃষ্টি আকর্ষণ করছে। ভারতের গণতন্ত্র কি নতুন মোড়ে দাঁড়িয়েছে? বাংলাদেশের শেখ হাসিনা এখনো আত্মগোপনে দিন কাটাচ্ছেন ভারতে। শ্রীলঙ্কার রাজা পক্ষে পালিয়েছেন আন্দোলনের ভয়ে। নেপালের রাজতন্ত্র ইতিহাস হয়ে গেছে। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে একই প্রশ্ন, তিনি কি ছাত্র যুবকদের এই ঝড় সামলাতে পারবেন, নাকি তাকেও একদিন দেশ ছেড়ে পালাতে হবে? ভারতের রাজপথ এখন উত্তাল। ইতিহাস যেন আবারও নতুন করে লেখা শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেয়ার পরিকল্পনা করছেন। এমনকি তার উত্তরসূরি নির্বাচন নিয়েও আলোচনা অনেক দূরে গিয়েছে। পরবর্তী বিজেপি নেতা কোন রাজ্য থেকে হবেন ইতোমধ্যে সেই সিদ্ধান্ত পাকাপোক্ত হয়েছে, এমন দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেপ্টেম্বরে অবসর নেয়ার পরিকল্পনা করেছেন। নাগপুরে আরএসএস সদর দপ্তরে তার সাম্প্রতিক সফরও এর সাথে সম্পর্কিত। রাউত বলেন, মোদী গত 10 থেকে 11 বছরে আরএসএস সদর দপ্তরে যাননি। এখন তিনি দলের প্রধান মোহন ভগবতকে টাটা বাই বাই বলার জন্যই গিয়েছিলেন। গত 30 মার্চ রোববার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দপ্তর পরিদর্শনে যান নরেন্দ্র মোদী। পরে মুম্বাইয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে রাউত এসব দাবি করেন। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম রাউতের এই সংবাদ সম্মেলন কভার করেছে।
রাউফ বলেন তিনি হয়তো আরএসএস সদর দপ্তরে গিয়ে অবসরের আবেদনপত্র জমা দিয়েছেন। তিনি বিশ্বাস করেন আরএসএস দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। আমি যতটুকু বুঝতে পারছি সমগ্র সংঘ দেশের নেতৃত্বে পরিবর্তন চায়। প্রধানমন্ত্রী মোদির সময় শেষ হয়ে গেছে। তারা পরবর্তী বিজেপি প্রধানও নির্বাচন করেছেন। সিদ্ধান্ত অনুযায়ী মোদির উত্তরসূরি নির্বাচিত হবে মহারাষ্ট্র থেকে। এদিকে বিজেপির সিনিয়র নেতা এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস সঞ্জয় রাউতের দাবি অস্বীকার করে বলেছেন প্রধানমন্ত্রী মোদি আরও অনেক বছর দেশকে নেতৃত্ব দেবেন। 2014 সালের 26 মে রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের সময় নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্ব শুরু হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসের মনমোহন সিংয়ের পর ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী ভারতের চতুর্থদশ প্রধানমন্ত্রী। মোদীর প্রথম মন্ত্রিসভায় ৪৫ জন মন্ত্রী ছিলেন, যা পূর্বের সংযুক্ত প্রগতিশীল জোট সরকারের তুলনায় 25 জন কম ছিল। 2019 সালে মোদি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন এবং 30 মে 2019-এ রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ গ্রহণ করেছেন। আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এমন পরিস্থিতিতে যেখানে নরেন্দ্র মোদীর গদিটাই নড়ে পড়ে গেছে, ঠিক এমন মুহূর্তে শেখ হাসিনা সেখানে কিভাবে শেল্টার পেতে পারে? এখন শেখ হাসিনাকে কে বাঁচাবে, বাংলাদেশ আওয়ামী লীগ নাকি তার সন্তান জয় পুতুল সজীব? আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে শেখ হাসিনার একটা পরিকল্পনার কথা বিবিসি বাংলায় এসছে। পরিকল্পনাটা বলা হচ্ছে এরকম যে রাহুল প্রিয়াঙ্কা মডেলে শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব ঠিক করছেন। মানে রাহুল প্রিয়াঙ্কা মডেল আমরা নিশ্চয়ই বুঝতে পারি। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা তার দলের নেতৃত্ব নিয়ে যে বিপদে পড়েছেন, সেই বিপদ থেকে এই মডেল, সকল মডেল কি তাকে রক্ষা করতে পারবে? তার আগে নিশ্চয় অনেকে প্রশ্ন করবেন, আওয়ামী লীগ আদৌ কি আছে? আওয়ামী লীগ আদৌ কি থাকবে? যদি না থাকে তাহলে এই আলাপ কেন? আমাদের একটা কথা মনে রাখা দরকার, আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয়নি। যেটা কথা হচ্ছে যে আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগের কার্যক্রম এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ আছে, তার বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত। তার মানে আওয়ামী লীগ তার কর্মসূচি পালন করতে পারছে না এবং সেই কারণে সে অন্তত এই নির্বাচনটিতে পার্টিসিপেট করতে পারছে না। কিন্তু আমরা যখন একটা সালিশ মানি, কোর্টকে মানি, আইসিটিতে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে দলকেও বিচার করার অপশন থাকবে। সেইখানে যখন বিচার উঠবে, আমরা যখন সালিশ মানি, সেই সালিশ আমার পক্ষে নাও যেতে পারে, সেই বিচার আমার পক্ষে নাও যেতে পারে। আমরা এটা মেনেই সেখানে যাব এবং এটা আমরা গ্রহণ করব, এটা গ্রহণ করতে হবে। তার মানে যেটা দাঁড়ালো, সম্ভাবনা আছে আমরা এভাবে বলতে পারি, আওয়ামী লীগ নিষিদ্ধ, বিচারের পর আওয়ামী লীগ নিষিদ্ধ নাও হতে পারে। দেখা গেল আমরা প্রমাণ করতে পারলাম না যথেষ্ট তথ্য উপাত্ত দিয়ে যে আওয়ামী লীগ দল হিসাবে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাহলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগ থেকেই যাবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? সেই ক্ষেত্রে তো অবশ্যই আওয়ামী লীগের নেতৃত্ব কার কাছে থাকবে, কিভাবে থাকবে সেটা আসবে। আর এখনও ইনফ্যাক্ট যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তার দলের নেতৃত্ব থাকতেই পারে। তারা কর্মসূচি পালন করবেন না, কিন্তু দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব হতে পারে। যাই হোক, শেখ হাসিনা রাহুল প্রিয়াঙ্কা মডেল, মানে ব্যাপারটা এইরকম। আমরা জানি সোনিয়া গান্ধী ভীষণ অসুস্থ। তার এই অসুস্থতার কারণে তিনি মূলত তার দুই সন্তানকে সামনে নিয়ে এসছেন এবং মূল কাজগুলো, মূল ফোকাসটা রাহুল গান্ধীর ওপরে থাকে এবং প্রিয়াঙ্কা তার সহযোগী হিসেবে মাঠে থাকেন, সাথে থাকেন। এমনকি রাহুলের ফোকাস যাতে নষ্ট না হয় সেজন্য তিনি অনেক ক্ষেত্রে ছাড় দেন। মানে বিবিসি বাংলার এই রিপোর্টটা তাই বলছে, আপনারা একটু পড়ে নিতে পারেন। এটা একটা সিস্টেমের কথা বলা হচ্ছে। আস্তে আস্তে দায়িত্বটা তার হাতে ট্রানজিশনের চেষ্টা হচ্ছে, তাদের দুজনের হাতে। ঠিক একইভাবে শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় এবং তার সন্তান, আরেক তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, এই দুইজনকে মূলত সামনে রেখে, সাথে জনাব রাদওয়ান মুজিব ববি, রেহানার সন্তান, তাকেও রেখে এই দলটা পুনর্গঠন করতে চেষ্টা করবেন বলছেন। আমরা জানি নিশ্চয়ই এর মধ্যে শেখ হাসিনার বাড়া ভাতে ছাই পড়েছে। পুতুলের WHO রিজিওনাল যে হেড ইনি ছিলেন, দিল্লিতে বসে বসে, মানে প্ল্যান ছিল শেখ হাসিনা আরও 5 বছর দেশ চালাবেন, 5 বছর বসে বসে পুতুলকে ট্রেনিং দেবেন কিভাবে বাংলাদেশের 12টা তার মায়ের পরে আরও বাজানো যেতে পারে। তারপর তিনি আস্তে আস্তে দায়িত্ব নিতে থাকবেন। সেটা বাড়া ভাতে ছাই পড়েছে। তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। আসলে তাকে মোটামুটি সরিয়ে দেওয়া হয়েছে এই পদ থেকে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। তো সেই ঘটনা যখন ঘটেছে, এখন পুতুলও ফ্রি। সো জয় এবং পুতুলকে
রেখেই তারা কাজটা করবেন। যদিও সজীব ওয়াজেদ জয় বহুদিন থেকেই শেখ হাসিনা সম্ভবত চেষ্টা করেছিলেন তার ক্ষমতায় থাকাকালীন সময়েও উদ্ভট হাস্যকর সব কাণ্ডকীর্তির বাইরে তেমন কিছু করতে পারেনি। এমনকি এখনও তিনি সোশ্যাল মিডিয়াতে তার দলের মুখপাত্র হিসেবে যা বলেন, যা লেখেন, যা শেয়ার করেন, উনি যে একটা আউট অ্যান্ড আউট স্টুপিড, এটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। তো এই স্টুপিড দিয়ে দলের পুনর্গঠন কিভাবে হবে সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু ওই যে সমস্যাটা কোথায় আসলে? সমস্যা হচ্ছে আওয়ামী লীগকে এখন মানে তার ডিলেমাটার কথা বলছি, শেখ হাসিনার একটা সত্যিকার অর্থে একটা সমস্যায় উনি পড়েছেন। সেই সমস্যার সমাধান কিভাবে হবে? মানে শেখ হাসিনা পরিবারে তার সন্তানরা যদি দায়িত্বে আসেন, সেটা আওয়ামী লীগের নতুন করে, আমরা তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি, আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ না, ধরে নিচ্ছি যদি নিষিদ্ধ নাও হয়, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে শেখ হাসিনার সন্তানরা যদি দায়িত্বে আসেন, জনগণের সাথে কমিউনিকেট করা, তাদের সাথে কানেক্ট করার ক্ষেত্রে কিন্তু এটা খুব পজিটিভ কিছু হবে না। কোনো সন্দেহ নেই আওয়ামী লীগের যে পার্সেন্টেজ অফ পিপল আছে, মানে এটা খুবই মর্মান্তিক। আমি প্রায় বলি যে দেশের লোকজন এখনও শেখ হাসিনাকে এই পার্সেন্টেজের লোকজন সমর্থন করে, অ্যারাউন্ড 20% আশপাশে হবে। সো এটা তারা হয়তো মেনে নেবে, কারণ তাদের এটা দল করে। কিন্তু একটা দলকে গ্রো করার জন্য ইন দ্য ফিউচার আরও বেশি মানুষের সাথে কানেক্ট করতে হবে। সেই জন্য শেখ হাসিনার সন্তানরা কোনোভাবেই পজিটিভ কিছু না। এই শেখ হাসিনা যা করে গেছেন বাংলাদেশকে, এবং সাইমা ওয়াজেদ পুতুল খুব বেশি সামনে না আসলেও সজীব ওয়াজেদ জয় প্রচুর সামনে এসছেন, এবং তিনি তার মায়ের উপদেষ্টা ছিলেন, ইত্যাদি ইত্যাদি। সো তার চেহারা, তার সব কিছু মানুষের সামনে পরিচিত। আর সাইমা ওয়াজেদ পুতুল সামনে না আসলেও তার ফেসে হাসিনার ছায়া দেখা যায়। যতদিন এগুলো থাকবে ততদিন আসলে সাধারণ অন্য মানুষ, মানে সেই ভয়ঙ্কর মানুষগুলো যারা এখন আওয়ামী লীগ সমর্থন করে, তার বাইরের মানুষরা আওয়ামী লীগকে গ্রহণ করবে না। একই কথা রাদওয়ান মুজিব ববির ক্ষেত্রে প্রযোজ্য। আবার বিপদ হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দেওয়া। এটা আওয়ামী লীগে আগেও দেখা গেছে। এটা আসলে দুই দলের ক্ষেত্রেই প্রযোজ্য। মানে আমরা অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলি, কিন্তু এটা যখন আমরা করতে যাই তখন আলটিমেটলি আসলে একটা মেজর প্রবলেম হয়। সেটা হচ্ছে এই পরিবারের মধ্য থেকে না থাকলে দলই ভেঙে যাওয়ার প্রবাবিলিটি তৈরি হয়। সুতরাং শেখ হাসিনা যদি দলের বাইরে থেকে কাউকে সিলেক্ট করার চেষ্টা করেন ফর দ্য টাইম বিং, টেকনিক্যালি মনে হয় সেটা ভালো হতো। ওই যে বলো না, একটা রিফাইন্ড আওয়ামী লীগ, এমন কোনো মানুষকে নিয়ে আসা যে খুব বেশি মানে বিতর্কিত নন, খুব বেশি ভয়াবহ কিছু নন, তুলনামূলকভাবে কম ভয়াবহ। আওয়ামী লীগ করা মানেই ভয়াবহ, কিন্তু তুলনামূলক কম ভয়াবহ এমন একজনকে দিলে মনে হয় যে আপাত দৃষ্টিতে ভালো হতে পারতো। কিন্তু ওই যে বললাম, ঝুঁকি হচ্ছে প্রথমত যে দল ভেঙে যাওয়ার প্রবাবিলিটি থাকে। অনেকেই মানেন না, শেখ হাসিনা এন্ডোর্স করলেও মানবেন কিনা সন্দেহ আছে। কিন্তু তার চেয়েও জরুরি কথা যেটা, এভাবে কারো হাতে দল তৈরি করার পরিস্থিতি হলে দল তাদের হাত ছাড়া। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।